দর্শক যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি এসকেএফ অনকোলজির সৌজন্যে এটিএন নিউজের বিশেষ আয়োজন বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে। সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি আছি আপনাদের সাথে, আর থাকছে অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। দর্শক, আমরা জানি ক্যান্সার একটি ভয়াবহ বিভীষিকার নাম এবং ক্যান্সার হলেই কিন্তু এখন আমাদের কপালে একটি চিন্তার ভাঁজ পড়ে যায় এবং সেই ভাঁজ কিভাবে অতিক্রম করা যায় এবং আমরা কিভাবে ক্যান্সার নিরাময় করতে পারি, ক্যান্সারের কী কী চিকিৎসা আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি। এবং আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু চূড়ান্ত করা হয়েছে প্রোস্টেট ক্যান্সার। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অধ্যাপক MS আলম, কনসালটেন্ট ইউরো অনকোলজি, ফাউন্ডার, প্রেসিডেন্ট এবং সিইও, ইউরোলজি এবং ট্রান্সপ্ল্যান্টেশন ফাউন্ডেশন অব বাংলাদেশ। স্যার, আমন্ত্রণ আমাদের আজকের এই স্টুডিওতে। অনেক ধন্যবাদ এত সুন্দর করে বলবার জন্য, এবং এটিএন কেও ধন্যবাদ এবং এসকেএফ কেও ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে প্রোস্টেট ক্যান্সার। আমরা শুরুতেই আসলে জানতে চাইবো যে প্রোস্টেট আসলে শরীরের কোন অংশ, এটা সম্পর্কে আসলে অনেকেরই ধারণা থাকে না। প্রোস্টেট বলতে আমরা কি বুঝবো সেটি দিয়ে শুরু করতে চাচ্ছি। এইখানে নারীদের কোনো অধিকারই নেই। আচ্ছা। প্রোস্টেট বলতে গেলে পুরুষদের একটা জননতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটা যৌন জীবনে বেশ ভূমিকা পালন করে, কিন্তু যখন বয়স বাড়তে থাকে তখন এটায় নানা সমস্যা হতে থাকে। প্রদাহজনিত সমস্যাও হতে পারে, অন্য সমস্যাও হতে পারে, যেমন BPH হতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা সেটা হলো প্রোস্টেট ক্যান্সার। এই প্রোস্টেট ক্যান্সারে পৃথিবীর বলতে গেলে প্রায় অর্ধেক মানুষই মারা যান প্রোস্টেট ক্যান্সারের কারণে, তো পুরুষরা। তো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা খুব নীরবেই এটি শরীরের মধ্যে গ্রো করে এবং কোনো বাধা বিপত্তি ছাড়াই, এটা সিমটম প্রডিউস করা ছাড়াই, উপসর্গ ছাড়াই এটা বহুদূর বিস্তৃত হয়ে শেষ পর্যন্ত রোগী যখন বিস্তৃত অবস্থায় পৌঁছে যায় তখন হয়তো এই অসুখের প্রাদুর্ভাবটা বোঝা যায় কিংবা এই অসুখের উপস্থিতিটা বোঝা যায়। আচ্ছা স্যার, আমরা উপস্থিতি কিভাবে বোঝা যায় বা রোগ নির্ণয়ের যে বিষয়গুলো সেগুলোতে আসছে। আপনি যেরকমটা বলছিলেন যে নীরবে আসলে প্রোস্টেট ক্যান্সার যে বিষয়টি, সেটির একটি বিষয়। প্রোস্টেট ক্যান্সারকে আমরা ইউজুয়ালি নীরব ঘাতক হিসেবে জানি। নীরব ঘাতক কেন বলা হয়ে থাকে? কারণ এই যে কথাটা বলছিলাম, যে এটা আস্তে আস্তে গ্রো করতে থাকে। বেশিরভাগ ক্যান্সারই কিন্তু প্রাথমিক অবস্থাতে খুব স্লোলি গ্রো করতে থাকে। একটা সেল থেকে তো প্রোস্টেট ক্যান্সার শুরু, অথবা সব ক্যান্সারই মোটামুটি একটা সেল থেকেই শুরু হয়। তারপর আস্তে 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 এদের বিস্তৃতি বাড়তে থাকে এবং এটা বিভিন্ন জায়গায় স্প্রেড করে এবং তারপরে পরিণতি হিসাবে মৃত্যুকেও ডেকে আনে। তো সেই হিসাবে প্রোস্টেট ক্যান্সারও একইভাবে খুব ধীরে ধীরে বাড়তে থাকে। কিন্তু কিছু কিছু ক্যান্সার আছে খুব দ্রুতই বাড়ে, কিন্তু এটা বাড়লে প্রথমে লোকাল সিমটম হয় কিছু, যেমন প্রোস্টেট মূত্রপ্রবাহে বাধার সৃষ্টি করতে পারে, মূত্রপ্রবাহে রক্ত ব্লিডিং হতে পারে। তারপরে যদি রাস্তাটা বন্ধ করে দেয় তাহলে হয়তো মূত্রত্যাগে অসুবিধা থেকে আরম্ভ করে একেবারে রিটেনশন অফ ইউরিন কিংবা একেবারে মূত্র বন্ধ হয়ে যেতে পারে। তাছাড়া প্রোস্টেট ক্যান্সার যখন লোকালি মেটাস্টেসিস হয়, বিশেষ করে এটা বোনসের মধ্যে বেশি হয়, পেলভিক বোনসে যখন যায় এটা, তখন এটা অসম্ভব রকমের ব্যথার সৃষ্টি করতে পারে, লো ব্যাক পেইন। এটা যখন বিস্তৃত হয় অন্য অন্য অর্গানে, তখন সেগুলোতেও সমস্যা তৈরি করতে পারে। যেমন লাংসের মধ্যে যদি আসে, ফুসফুসের মধ্যে যদি আসে, কাশির সঙ্গে রক্ত আসতে পারে। লিভারের মধ্যে যদি যায় তাহলে সেখানেও বিভিন্ন রকম সমস্যা তৈরি করতে পারে। এটা অনেক সময় আরও বিস্তৃত হয়ে বিভিন্ন জায়গাতেই যেতে পারে, যেখানেই যাবে সেখানকার সিমটম তৈরি করে। সিমটমসগুলো নিয়ে আমরা আসলে বিস্তারিতভাবে আরও জানবো আপনার কাছ থেকে, কিন্তু তার আগে জেনে নিতে চাচ্ছি যে প্রেক্ষাপটের যে বিষয়টি আপনি বললেন যে অনেক মানুষই আসলে প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে। আমরা যদি পুরো বিশ্বের সাথে আসলে বাংলাদেশের যদি একটি তারতম্য দেখতে চাই, তাহলে সেটি কীরকম দেখা যেতে পারে? প্রোস্টেট ক্যান্সার আমাদের দেশে আগে সত্যি সত্যি নির্ণয় করাটা কঠিন ছিল, নির্ণয় করাটার সুবিধা কম ছিল। সেই কারণে আমরা মনে করতাম যে প্রোস্টেট ক্যান্সার বোধহয় আমাদের দেশে কম হয়। কিন্তু এখন
এখন আমরা এই বিষয়ে কাজ করার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রস্টেট ক্যান্সারের প্রাদুর্ভাব বোধ হয় সব ক্যান্সারের মধ্যে হয়তো সেকেন্ড ক্যান্সার কিংবা এরকম একটা হবে, কিন্তু এখানে অত্যন্ত নির্ভরযোগ্য একটা স্টাডি হওয়াটা খুব দরকার। সেটা এখনো হয়নি, কিন্তু সম্প্রতি আমরা একটা স্টাডি আমরা করেছিলাম 50-154 জন বয়সের মানুষের খুব সিম্পল একটা টেস্ট, পিএসএ টেস্ট, রক্তের একটা পরীক্ষা আমরা করেছিলাম। এই সমীক্ষাটা আমরা পরিচালনা করেছিলাম অফিসার্স ক্লাবে। সেখানে 154 জনের মধ্যে 19 জনের আমরা প্রস্টেট ক্যান্সার পিএসএটা অনেক বেশি পেলাম, প্রায় 20-এর কাছাকাছি, 10 থেকে 20-এর মধ্যে। তার মানে আমরা বুঝতেই পারি যে প্রস্টেট ক্যান্সারের উপস্থিতি অ্যাসিম্পটোমেটিক, অর্থাৎ উপসর্গহীন অবস্থাতেও আমাদের মধ্যেই আছে। হয়তোবা আমাদের বাড়িতেই যারা বয়স্ক পুরুষ আছেন, হতে পারে বাবা অথবা চাচা অথবা গ্র্যান্ডফাদার, তাদের হয়তো এই সমস্যাটা রয়েই গেছে, কিন্তু তিনিও জানেন না বা পরিবারের অন্য সদস্যরাও জানেন না, যেহেতু অ্যাসিম্পটোমেটিক। এটা অ্যাসিম্পটোমেটিক। আচ্ছা স্যার, আপনি যেরকমটা বলছিলেন যে বয়সোর্ধ্ব যারা আছেন তাদের ক্ষেত্রে আসলে প্রস্টেট ক্যান্সার হয়, ইয়ং যারা আছেন তাদের কি হওয়ার কোনো পসিবিলিটি আছে কি? প্রস্টেট ক্যান্সারের একটা খুব গুরুত্বপূর্ণ কারণ হলো জেনেটিক ট্রান্সমিশন। জেনেটিক ট্রান্সমিশনে প্রায় 15%, 15 ভাগ রোগীরা কিন্তু এই সমস্যায় ভোগেন। বাবার থাকলে ছেলের, কিংবা পিতামহের থাকলে পুত্রের, এই ধরনের বিশেষ ইয়েগুলো আমরা দেখতে পাই। এবং সে কারণে জেনেটিক টেস্টগুলো করাটা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তো জেনেটিক টেস্টগুলো করলে আমরা জিনিসটা বুঝতে পারি এবং রোগীর আত্মীয় স্বজনকে আমরা সচেতন করতে পারি, এবং প্রাথমিক অবস্থায় যদি অসুখটা নির্ণীত হয় সেটাকে কিওর করা সম্ভব। সেই হেতু এটার গুরুত্ব অপরিসীম। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে একটি সমীক্ষার কথা বলছিলেন এবং সেখানে একটি হিউজ রেশিওর কথা আমরা জানতে পারলাম। এই যে এই প্রস্টেট ক্যান্সার হচ্ছে, তার পেছনে আসলে ফ্যাক্টরসগুলো কি কি কাজ করে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আগে অনেক কথা বলতাম, এখন সহজ একটা উত্তর আছে। সেটি হলো জেনেটিক ড্যামেজ ছাড়া প্রস্টেট ক্যান্সার হয় না। যে কোনো কারণেই হোক, জন্মগত কারণেই হতে পারে, কিংবা জেনেটিক কোড যদি ডিসরাপশন হয়, যে কোনো কারণে এক্সটার্নাল ফোর্স, মডিফাইং ফ্যাক্টরস, এগুলো যদি হয়, প্রকৃত কারণটা হয়ে যায় সেটা হলো জেনেটিক ড্যামেজ। এই জেনেটিক ড্যামেজ হলো, আপনারা জানেন যে সেলের ভেতরে নিউক্লিয়াস যেটা থাকে সেটার মধ্যে ক্রোমোজোম থাকে। এই ক্রোমোজোমগুলো ডিএনএ দিয়ে তৈরি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এগুলো মইয়ের মতো একটা বস্তু, সুতার মতো পেঁচানো অবস্থায় থাকে। এইখানে ড্যামেজগুলো হয়। এই ড্যামেজগুলো সিঙ্গেল আর্মেও হতে পারে, আবার ডবল আর্মেও হতে পারে। সিঙ্গেল আর্মে হলে শরীর নিজেই এটা ম্যানেজ করে ফেলতে পারে অথবা রিপেয়ার করে ফেলতে পারে, কিন্তু ডবল হেলিক্সে যদি ব্রেকেজ হয় কিংবা ড্যামেজ হয়, তাহলে অনেক সময় শরীর কিন্তু এটা রিপেয়ার করতে পারে না। যদি শরীর রিপেয়ার না করতে পারে, তাহলেই ক্যান্সার সেলের গ্রোথটা ডিফারেন্ট হয়ে যায়, এবং যখনই আনকন্ট্রোল গ্রোথ হতে থাকে তখনই এটা ক্যান্সার হয়ে যায়। তার মানে আনকন্ট্রোল গ্রোথটাই তো ক্যান্সার। তার মানে এই গ্রোথটাকে আমরা ঠেকাতে পারি না। তো বর্তমানে সত্যি অনেক রিসার্চের পরিপ্রেক্ষিতে এই বিষয়টার উপর খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং আলটিমেট চিকিৎসাটা বোধহয় এই জায়গাতেই হবে। ইতিমধ্যে ওলাপারিব, রোকাপারিব এই ধরনের প্রোডাক্টগুলো এসছে। দাম বেশি হলেও আমি বলবো যে উইথ টাইম এই দামগুলো কমে আসবে, এবং এই জিনিসগুলো আসার কথা হলো যে আমাদের দেশে এই সমস্ত প্রোডাক্টগুলো কিন্তু তৈরি করছে আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি, এবং তারা রপ্তানিও করে। তো এই ওষুধগুলো ব্যবহার করা যাবে, যাচ্ছেও। আচ্ছা, আমরা সেই ডেভেলপমেন্টগুলো সম্পর্কে আমরা জানবো। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতির পর আবারও যুক্ত হচ্ছি আপনার সাথে। থ্যাংক ইউ দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন।
বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা কথা বলছিলাম প্রোস্টেট ক্যান্সার নিয়ে, আর সাথে আছেন বিশেষজ্ঞ একজন চিকিৎসক। স্যার, বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে আমরা অনেক ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছিলাম, সেই ডেভেলপমেন্টের প্রসঙ্গে আসছি। তার আগে জানতে চাচ্ছি যে মেটাস্টেটিক প্রোস্টেট ক্যান্সারের যে বিষয়টি, সেটি আসলে কিভাবে ডেভেলপ করে? মেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সারের আগে তো অনেক বিষয়ে আছে আলোচনা করা প্রয়োজন, কিন্তু মেটাস্টেটিক প্রস্টেট ক্যান্সার হলো এমন একটা অবস্থা যেখানে প্রস্টেট ক্যান্সারটা সীমিত পর্যায়ে আর থাকে না, এটা শরীরের বিভিন্ন জায়গাতে স্প্রেড করে যায়। তো শরীরের বিভিন্ন জায়গাতে স্প্রেড করে গেলে সত্যি সত্যি এটা কিওর করা ডিফিকাল্ট। কিওর মানে হলো নিরাময় করা প্রায় অসম্ভব। এই ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হলো বিভিন্ন ধরনের মাল্টিপল ড্রাগ ইউজ করি আমরা। তার মধ্যে একটা হরমোন থেরাপি, এর সঙ্গে কেমোথেরাপি, এর সঙ্গে কোনো কোনো সময় রেডিয়েশন থেরাপি, কোনো কোনো সময় সার্জারি, যেখানে যেটা লাগে সেটাই ব্যবহার করা হয়। এবং এটা এইসব করে আমরা ক্যান্সারটাকে কন্ট্রোল করতে পারি। কন্ট্রোল করতে পারলে এই ক্যান্সারগুলো নিয়েই রোগীরা কিন্তু ভালোই থাকেন, দীর্ঘদিন ভালো থাকেন। 5 বছর বেঁচে থাকার সম্ভাবনা অ্যাপ্রক্সিমেটলি 30%-এর কাছাকাছি। তবে আসার কথা হলো যে বর্তমানে কতগুলো ওষুধ এসছে যেগুলোতে তাদের এই নিরাময় না হলেও কন্ট্রোল করার ডিউরেশন এটা 5 বছর থেকে প্রায় 7 বছর, 8 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত এক্সটেন্ড করা সম্ভব। তো যেহেতু আপনাকে বলছিলাম যে এগুলো বয়স্ক মানুষেরই হয়, সেই হেতু স্ট্যান্ডার্ড লাইফ এক্সপেক্টেন্সি আমাদের দেশে যেমন, তাতে অনেক সময়ই দেখি আমরা যে প্রস্টেট ক্যান্সারে কম মানুষই মারা যান, তারা অন্য অসুখে মারা যান। প্রস্টেট ক্যান্সারের চিকিৎসাধীন অবস্থাতে অন্য অসুখে মারা যান। তো এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমরা সেটাই আশা করব যে পরবর্তীকালে আরও কতগুলো টাইমলাইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু ওষুধ আসবে, সেগুলোতে অনির্দিষ্টকালের জন্য একজনকে প্রস্টেট ক্যান্সারের রোগীদেরকে হয়তো বাঁচতে সাহায্য করা যাবে। আচ্ছা আচ্ছা স্যার, ডায়াগনোসিস প্রসঙ্গে যদি চলে আসি, আসলে ডায়াগনোসিস এটা খুব কিভাবে করে থাকেন? গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিস প্রাথমিকভাবে যদি করাটা সম্ভব হয়, আমি বলেছি যে তাহলে আমরা এটা কিওর করতে পারবো। তো প্রাথমিকভাবে অনেক সময় কোনো উপসর্গই থাকে না। সেই কারণে আমরা বলবো যে বর্তমানের রেকমেন্ডেশন, এইউএ গাইডলাইনের রেকমেন্ডেশন, এনসিসিএন আর একটা গুরুত্বপূর্ণ গাইডলাইন অর্গানাইজেশন তাদের, এবং ইউরোপিয়ান ইউরোলজি গাইডলাইন সবাই বলে যে 55 বছর বয়স থেকে 75 বছর বয়স পর্যন্ত সিরাম পিএসএ বছরে একবার করতে হবে, একটা পরীক্ষা করা যেতে পারে। কিন্তু সিরাম পিএসএর অনেক ফ্যালাসি, কন্ট্রোভার্সি এবং সমস্যাও আছে। যেমন ধরুন সিরাম পিএসএ বেশি কিন্তু প্রস্টেট ক্যান্সার হয়তো বা নাই, যেমন সামান্য প্রদাহজনিত কারণেও কিন্তু সিরাম পিএসএ বাড়তে পারে। তো সেই হিসাবে সিরাম পিএসএ খুব নির্ভরযোগ্য নয় বলেই মনে হয়। এমনকি এমনও হতে পারে সিরাম পিএসএ কম আছে, একেবারে স্বাভাবিক আছে। প্রায় 20% ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার ডেভেলপ করে। স্মল সেল ক্যান্সার এবং অন্য কতগুলো খুব মারাত্মক ধরনের ক্যান্সার পিএসএ বাড়েই না। তবে পিএসএ না বাড়লেও ক্যান্সার হতে পারে। এই বিষয়ে অনেক গবেষণার পরিপ্রেক্ষিতে নতুন একটা কনসেপ্ট চালু হয়েছে। সেই কনসেপ্টটা চালু করা হলেও বিদেশে হয়তো সম্ভব, কিন্তু আমাদের দেশে খরচটা বেশি হয়ে যায় জন্য আমরা করতে পারছি না। সেটি হলো বিপিএমআরআই, বাইপ্যারামেট্রিক এমআরআই যদি আমরা করি তাহলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় এবং এটাতে এই সম্ভাবনাগুলো কমে যায়। ডিটেকশন রেট অনেক ভালো এবং কনফিউশন, কন্ট্রোভার্সি এগুলো অনেক কম। আগামীতে হয়তোবা প্রস্টেট স্ক্রিনিংয়ে আমরা এখন তো পিএসএ দিয়েই আমরা করি, কিন্তু আগামীতে বোধহয় এমআরআই এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের দেশেও হবে।
আচ্ছা, আমরা সেই ব্যাপারে যথেষ্ট আশাবাদী। আগামীতে হয়তো বা এমআরআই এর একটা বিষয় আমরা দেখতে পাবো। এবার জানতে চাইবো যে আমাদের অনুষ্ঠানের টাইটেলের সাথে যেরকমটা যুক্ত আছে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা এখন বাংলাদেশে, প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে আসলে আপনিও কিছুক্ষণ আগে বলছিলেন যে বিভিন্ন ড্রাগ কিন্তু উদ্ভাবিত হয়েছে এবং আমরা যেরকম জানি যে ক্যান্সারের চিকিৎসা, সার্জারি, রেডিও কেমোথেরাপি এবং ইমিউনোথেরাপি এইসব আধুনিক চিকিৎসার মধ্য দিয়েও কিন্তু যায়। প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে কি আসলে একই পন্থা অবলম্বন করা হয় কিনা? বিশ্বমানের চিকিৎসার ব্যাপারে যদি আমাদের বাংলাদেশের অবস্থানটা আমরা বলি, তাহলে আমরা বলবো ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা কিছুটা পিছিয়ে আছি। আপনি জানবেন যে গেলিয়াম-68 PSMA পেট স্ক্যান, এইটি হলো বর্তমানে প্রস্টেট ক্যান্সার ডায়াগনোসিস, ফলো আপ এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি এটা চিকিৎসার ক্ষেত্রেও এর একটা ভূমিকা আছে, সেটি হয়তো পরে বলবো। এই গেলিয়াম-68 PSMA পেট স্ক্যানটা আমাদের দেশে খুব সীমিত পর্যায়ে আমাদের বর্তমানে ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে হচ্ছে, কিন্তু এটা ব্যাপকভাবে হওয়াটা খুব প্রয়োজন। যেমন ধরুন, এটা ডায়াগনোস করার জন্য খুবই দরকার, স্ক্রিনিংয়ের জন্য এটা হেল্পফুল এবং এটা ফলো আপের জন্যও খুব ইউজফুল। তো এই জায়গাটাতে আমরা একটু পিছিয়ে আছি। আমরা কি করি, হোল বডি এমআরআই নামে একটা টেস্ট আছে, এটা বেশ এক্সপেন্সিভ কিন্তু ভালো। PSMA পেট স্ক্যান না থাকলেও আমরা এই প্রযুক্তি ব্যবহার করে আমরা মোটামুটি আমরা বলবো যে বিশ্বমানের চিকিৎসার সাথে তাল মিলিয়ে আমরা চলছি। যেমন ধরেন, চিকিৎসার ক্ষেত্রে কিছু ডেফিসিয়েন্সি আছে আমাদের। রেডিয়েশন থেরাপি, সার্জারিতে আমাদের দা ভিঞ্চি রোবোটিক সিস্টেম না হলেও সাধারণ রোবোটিক সিস্টেম যেগুলো চায়নাতে তৈরি হচ্ছে কিংবা ইন্ডিয়াতেও তৈরি হচ্ছে, সেই জিনিসগুলো আমাদের কাছে এখনো যন্ত্রগুলো এসে পৌঁছায়নি। আশা করা যায় যে ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে সরকার এবং অন্য যে সমস্ত মাল্টিন্যাশনাল কিংবা বড় বড় হাসপাতালগুলো আছে, তারা হয়তো এই প্রযুক্তিটা নিয়ে আসবেন এবং নিয়ে আসলে আমার ধারণা সার্জারির জন্য কাজ করাটা সহজ হবে এবং রোগীদের প্রত্যাশা পূরণ হবে। তো তেমনি রেডিয়েশন থেরাপিতেও অনেক প্রয়োজন আছে যে সমস্ত টেকনোলজির। এর মধ্যে আমি খুব সম্প্রতি TMSS নামে একটা হাসপাতাল বগুড়াতে, সেখানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে যেয়ে দেখি তারা টোমোথেরাপি নামে একটা বিশেষ রেডিয়েশন থেরাপির মেশিন ওরা সম্প্রতি এস্টাবলিশ করেছে। এটা বর্তমানে যে লাইনেক আছে, আমাদের বেশিরভাগ হাসপাতালে লাইনেক মেশিনটা অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু তার তুলনায় খুব র্যাপিড রেডিয়েশন থেরাপি দেওয়া যায় হয়তো টোমোথেরাপিতে। আরও কিছু অ্যাডভান্টেজ আছে, আমি অতটা বুঝিও না। তো রেডিয়েশন থেরাপির যারা চিকিৎসক তারা অত্যন্ত খুশি। তো এই প্রযুক্তিগুলো যদি সব জায়গাতে আসে তাহলে এটা ভালো হবে। আমার ধারণা এই সূত্র ধরে যদি সাইবার নাইফ অথবা প্রোটন থেরাপি এই সমস্ত মেশিনগুলো যদি আসে, তাহলে রেডিয়েশন থেরাপির যে মাত্রা আছে সেই মাত্রাটা ওই পর্যায়ে যাবে। তো আমরা এই জায়গাটাতে পিছিয়ে থাকলেও সাধারণ রোগীদের চিকিৎসার ব্যাপারে কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, আমরা যেসব জায়গায় আসলে পিছিয়ে আছি বা ডেফিসিয়েন্সি আছে বা কিছু অবস্টাকলস কাজ করছে, সেই বিষয়গুলো আমরা খুব দ্রুতই ওভারকাম করতে পারবো এবং আমরা সেই ব্যাপারে যথেষ্ট আশাবাদী। স্যার, আরও অনেক কিছু জানার ছিল আপনার কাছ থেকে, কিন্তু সময় স্বল্পতার জন্য আজকে সম্ভব হয়নি। আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আরও অনেক বিষয়ে আলোচনার ছিল। ঠিক আছে, অন্য কোনো দিন হবে। জি দর্শক, আপনাদেরও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে জানতে চেষ্টা করেছি এবং আপনাদেরও জানানোর চেষ্টা করেছি। আশা করছি আমাদের আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমরা অনুষ্ঠানের যথার্থতা খুঁজে পাবো। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এটিএন নিউজের সাথেই থাকবেন।